কিশোর গ্যাং সংস্কৃতির বলি হলো আরও এক তরুণ। অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা। প্রতিবাদ করছে যে মার হতো না বা একটা ধাক্কা দিতে পারে বা চর দিতে পারে, দেওয়ার পরে লগই সরিজা পা দিছে একদম। ঠিকাদারির দ্বন্দ্বের জেরে খুলনায় স্কুল ছাত্রীর পায়ে বিঁধল গুলি। শঙ্কামুক্ত হলেও রক্তক্ষরণের শঙ্কায় এখনও করা হয়নি অস্ত্রোপচার। গুলির আওয়াজ পেয়ে গেটের থেকে শব্দ পেয়ে বের হয়েছি, এবার দেখি 4টে ছেলে দৌড়চ্ছে। এবারে আমি গেটের বাইরে বের হওয়ার সাথে সাথে আমার পায়ে গুলি লাগিছে, তারপরে আমি অজ্ঞান হয়ে পড়েছি। সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ সহ প্রধান 3 আসামি আরও 3 দিনের রিমান্ডে। যাচাই করা হচ্ছে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য। আমরা যেটা চাচ্ছি সঠিকতাটা যাচাই করে যাতে আমরা ন্যায় বিচারটা সুষ্ঠু তদন্ত করতে পারি। করোনায় আরও প্রায় অর্ধশতমৃত্যু। স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের মধ্যে সমন্বয়ের পরামর্শ কাদেরের। সরকারি দলের নেতাকর্মীদের পাশে চান ডিজি। মহামারীর সময়ে অনলাইনে বসছে শ্রেণীকক্ষ, পরীক্ষাও নিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান। প্রযুক্তির ব্যবহারে সমতা বিধানই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পারিবারিক কলহের জেরে মৃত্যু, ধারণা পুলিশের। শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন সুরেশ্বর বাঁধের একাংশ। বরিশালের মেহেন্দিগঞ্জে পানির তোরে ভেঙেছে বহুতল স্কুল ভবন। অসুস্থতার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়লেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি রাহাত মিনাজ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম। রাজধানীর উত্তরখানে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক এইচএসসি পরীক্ষার্থীকে। অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় 6 থেকে 7 জন সোহাগ নামী ওই তরুণকে হত্যা করে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ওই সময়কার ঘটনা। পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে চিহ্নিত করা গেছে। বৃহস্পতিবার রাত 8:36 উত্তরখানের স্টাইল ফ্যাশনস নামক তৈরি পোশাক কারখানার সামনে দিয়ে যাওয়া অটোরিকশা থেকে কাদা ছিটকে কয়েক তরুণের গায়ে লাগে। এ ঘটনায় অটো চালককে মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয়, সাত সহ 6 তরুণ। স্থানীয়রা জানান এ সময় মারধরের প্রতিবাদ করেন আরেক কিশোর সোহাগ। ক্ষিপ্ত হয়ে তরুণরা ছুরিকাঘাত করে সোহাগকে। পরে তাকে এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্পটে আসার পর দেখি যে সোহাগ দাঁড়ায় আছে। তার 1 মিনিট পর দেখি যে ও নিচের দিকে তাকাইছে, তাকায় দেখে পেটের বুড়ি বের হয়ে গেছে। তখন ওই স্পটে বসে পড়ছে। বাকি যে 3-4 জন ছেলে পেলে ছিল ওরা এদিক দিয়ে দৌড় দিছে, আর মেইন যে আসামি হৃদয় ও পিছন দিয়ে দৌড় দিছে। ওরা আমরা ধরার চেষ্টা করছি, ধরতে পারি নাই। প্রত্যেক বৃহস্পতিবার বলতো শুক্রবার মসজিদ দিতাম, আমরা 2 জনে মিললাম। আজকে মসজিদটা তো হইল না, ভালো ছেলেটারে শেষ করে ভালো। সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় তার পরিবার। রিস্কার কথার পানি ছুটছে, তো ওই রিস্কলারা গিয়ে দৌড়ায় মারতেছে, তাই গিয়ে প্রতিবাদ করছে যে মার হতো না বা একটা ধাক্কা দিতে পারে বা চর দিতে পারে, দেওয়ার পরে লগই সরিজা পা দিছে একদম। আমার ভাই কোনো রকমের কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং কোনো পছন্দ করে না। ও পড়াশোনা করে, ও এবার ইন্টার পরীক্ষা দিবে। লকডাউনের কারণে কলেজ বন্ধ, ও বাসায় থাকে। হত্যায় জড়িতদের সবার বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। এদের মধ্যে হৃদয় উত্তরাতে কিশোর গ্যাং গ্রুপের সদস্য বলে জানায় পুলিশ। বাকিরা বাইরের বলে ধারণা করা হচ্ছে। যে ভিকটিম সে আসছিল, যে রিক্সাওয়ালাকে কাদা লাগছে বা রিক্সাওয়ালাটাকে মারলেন কেন, তার একটা ছিল যে রিক্সাওয়ালার প্রতি তার সহানুভূতি ছিল, সে তো ভালো করতে গেছে, এটা হয়তো ওই পক্ষ নিতে পারে। গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে। ময়নাতদন্তের পর শুক্রবার বাদ আসর জানাজা শেষে সোহাগের মরদেহ দাফন করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় ঠিকাদারের ছোড়া গুলিতে আহত হয়েছে স্কুল ছাত্রী লামিয়া।
বাঁ পায়ে গুলি লাগা এই কিশোরী এখন চিকিৎসাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। শঙ্কামুক্ত হলেও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার শঙ্কায় এখনও তার অস্ত্রোপচার করেননি চিকিৎসকরা। শুক্রবার সকালে ঠিকাদারি নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। অবশ্য এখনও কেউ এ নিয়ে থানায় কোনো অভিযোগ করেনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছে নগরীর ইকবালনগর বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়া। শুক্রবার সকালে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় নিজ বাড়ির সামনে ঠিকাদার ইউসুফ আলীর গুলিতে আহত হয় সে। গুলি লাগে বাঁ পায়ে। চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি পায়ের বেশ গভীরে বিদ্ধ হয়েছে, তাই অস্ত্রোপচার করলেও প্রচুর রক্তক্ষরণ হতে পারে। সকালে লামিয়াদের প্রতিবেশী ঠিকাদার ইউসুফ আলীর সাথে কথা কাটাকাটি হচ্ছিল কয়েকজনের। এক পর্যায়ে ইউসুফ তার পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করতে করতে তাদের ধাওয়া করে। গুলির শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসা কিশোরীর পায়ে লাগে একটি গুলি। গুলির আওয়াজ পেয়ে গেটের থেকে শব্দ পেয়ে বের হয়েছি, এবার দেখি 4টে ছেলে দৌড়চ্ছে। এবারে আমি গেটের বাইরে বের হওয়ার সাথে সাথে আমার পায়ে গুলি লাগিছে, তারপরে আমি অজ্ঞান হয়ে পড়েছি। ঘটনার পরপরই এলাকাবাসী লামিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লামিয়া শঙ্কামুক্ত, তবে তার অস্ত্রোপচার করতে সময় লাগবে বলে জানিয়েছেন ডাক্তাররা। স্বজনরা আগে লামিয়ার সুস্থতা নিশ্চিতে জোর দিচ্ছেন। আমি তো কোনো সিদ্ধান্ত নিইনি, আমি বলবো যে নেওয়া উচিত না, যেহেতু সে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, সে তো চাবে না আমার একটা ক্ষতি করতে। পুলিশ বলছে ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জনসাধারণের আর কি বক্তব্য নিচ্ছি, যেখানে ঘটনাটি ওনার কথাও আমরা শুনেছি, ওনার লাইসেন্স করা গান আছে, ওইটাও আমরা দেখছি, ওটা দিয়েও ফায়ার হয়েছে। পুলিশ জানিয়েছে নগরীর একটি সড়কের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ইউসুফ আলীর সাথে অপর পক্ষের দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরেই দুপক্ষের মধ্যে বাধে কথা কাটাকাটি। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশে বসানো হয়েছিল বৈদ্যুতিক খুঁটি। সেই বৈদ্যুতিক খুঁটি পুকুরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। বগুড়ার নন্দীগ্রামের তুলাসন গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে পুকুরের মাছ চুরি ঠেকাতে আলোর ব্যবস্থা করতে বাঁশের খুঁটি গেড়ে বিদ্যুতের ব্যবস্থা করেন শাহিন নামের এক ব্যক্তি। শুক্রবার সেই বিদ্যুতের খুঁটি পড়ে যায় পুকুরের পানিতে। এ অবস্থায় পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয় একই গ্রামের যুবক শরীফুল ইসলাম। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন বাবা মোফাজ্জল হোসেনও। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় মামলা করবে নিহতদের স্বজনরা। মাছ চুরি হয়ে যায় বা রাত্রিবেলা দেখার জন্য ওই চারপাশে আপনার খুঁটি দিয়ে আপনার বিদ্যুতের লাইন দিয়ে আপনার বাল্বের মানে আলোকিত করে রাখার জন্য একটা ব্যবস্থা করেছে। পানির ভিতর নেমে যখন নৌকা টান দিতে গেছে তখন পানির থেকে তার শরীরে বিদ্যুৎ চলে আসে। মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দ দুলালকে আরও 3 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত এই রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে 2 দফায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন বায়েজিদ ইসলাম পলিন। দ্বিতীয় দফার রিমান্ড শেষে বিকেল 3টার দিকে আদালতে আনা হয় 3 আসামিকে। 15 মিনিট পর তৃতীয় দফায় আরও 4 দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয় তাদের। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। প্রায় 25 মিনিটের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে প্রত্যেকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওসি প্রদীপ সহ 3 জন আসামিকে আমাদের প্রার্থনার বলে ওনাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ার একটি অফিস থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 8টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে স্ত্রীকে মাথার পেছনে আঘাত করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘরের মেঝেতে মায়ের নিথর দেহ আর ফ্যানে ঝুলছে বাবা। বাবা মার এমন করুণ মৃত্যুতে তামান্না ও রিফাতের পৃথিবী এখন অন্ধকার। এক রাতেই লণ্ডভণ্ড পুরো পরিবার। পশ্চিম নাখালপাড়ার এই বাসার নিচতলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার তেজগাঁও কার্যালয়। সকালে এখান থেকেই উদ্ধার করা হয় রিফাতের বাবা মায়ের মরদেহ। বেশ কয়েক বছর ধরে এই অফিসেই চাকরি করতেন ফারজানা বেগম। ঝগড়া চলছে, বলে ঋণ দিব, আবার কয় যে মানে এরকম একটা কিছু লাগছে। আমার বাপি আবার বলে মারে সন্দেহ করে এডিলে বলে লাগছে। আমার
কোনো রকম দোষ করে নাই, যা করছে আমার মাই করছে, সবসময় খালি আলাদা রাখতে চায়, এর টেনশনে কালকে অবস্থা হয়েছে। প্রতিবেশীরা জানান আগেও কয়েকবার আসমাত ও ফারজানা দম্পতির পারিবারিক কলহ মিটিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ঝরগা ঝাটকে ছিল ওটা স্যারেরা বিচার করছে কয়েকবার। ওই জামাই লিয়া ঝরগা টাকা পয়সা লিয়া। টাকা পয়সা ওই যে উনি টাকা পাইয়া বেতন পাইলে কিছু টাকা খরচ করে, কেন খরচ করে তুই করে পারবি না আমি করব, এই আর কি। সবই নিয়ে যায় জামাই জোর করিয়া। স্থানীয়দের কাছে খবর পেয়ে সকাল 10টার দিকে ঘটনাস্থলে এসে দরজা ভাঙে পুলিশ। প্রাথমিকভাবে তাদের ধারণা পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। পারিবারিক বিষয় আশয় যেগুলো থাকে সেগুলো বিষয় নিয়েই দ্বন্দ্ব, দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলমান, আগেও এই ধরনের বিষয় আশয় তাদের মধ্যে ছিল। সন্তানরাও বেশ কয়েকবার চেষ্টা করেছেন যে পিতামাতার মধ্যে যে দাম্পত্য কলহ সেটা আসলে মিটিয়ে দেওয়ার জন্য। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে ফারজানার মাথার পেছনে আঘাতের চিহ্ন পেয়েছেন তারা। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ফেসবুকে বিদেশি বিশেষ করে নারী বন্ধু বানাচ্ছেন, বন্ধু বানানোর পর দেখলেন সে কোনো প্রতারক, তাহলে কেমন হবে? এমন নানা কায়দায় বন্ধু বানিয়ে দেশের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল দেশে অবস্থান করা নাইজেরিয়া, সোমালিয়া সহ আফ্রিকান কয়েকটি দেশের নাগরিকরা। এদের 25 জনের একটি চক্রকে গ্রেফতার করেছে সিআইডি। এই চক্রের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুর্নাও জড়িত। সিআইডির মালিবাগ অফিসে গ্রেপ্তার করে আনা হয় নাইজেরিয়া, কেনিয়া সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশের 25 প্রতারককে। নিজেদের নির্দোষ দাবি করে ভিনদেশি ভাষায় শুরু করে গালিগালাজ। সিআইডি বলছে এরা ফেসবুকে বন্ধু বানিয়ে দামি উপহার দেবার কথা বলে বহু লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এদের সহযোগিতা করছেন এদেশের বেশ কিছু নারী পুরুষ, যাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তুর্নাও রয়েছে। সব টাকা গেছে নির্দিষ্ট অ্যাকাউন্টে, যা বাংলাদেশিদের নামে খোলা। স্টুডেন্ট ভিসা এসছে এবং সেই স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে লেখাপড়া করছে এবং এই অপরাধ বা অপকর্ম জড়িয়ে গেছে। আমরা ইউনিকনেস এই কারণে বলবো যে এখানে নাইজেরিয়ান কমিউনিটি বলতে একটা নতুন আমরা টার্ম পাচ্ছি। পুলিশ রিপোর্টটা তখনই হয় যখন এটা থেকে ক্ষতিগ্রস্ত বা যখন সে আলটিমেটলি বুঝতে পারে যে এখান থেকে বের হয়ে আসার রাস্তা নেই। ছাত্র বা ব্যবসার নাম করে এসে অবৈধভাবে অবস্থান করছিল এরা। দেশের বিভিন্ন প্রান্তে ছিল এদের নেটওয়ার্ক। গ্রেপ্তার এড়াতে চক্রটি ঘন ঘন বাসা বদল করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। অনেকগুলো সংঘবদ্ধ চক্র যারা আছে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ফ্র্যাঙ্ক, জোসেফ ফ্র্যাঙ্ক। হি ইজ ফ্রম নাইজেরিয়া এবং আরও আপনাদের খুব অবাক করবে যে সে কিন্তু বাংলাদেশে আছে একটা রেস্টুরেন্টে ব্যবসা করে এবং এই রেস্টুরেন্টের কি নাম আফ্রো এশিয়া না। আমাদের দেশে আসার আগে কিন্তু অন্য দেশে কিন্তু এই ধরনের কাজই করতো। আমরা যদি আস্তে আস্তে এটাকে সেন্সিটাইজ করতে পারি তাহলে আলটিমেটলি হয়তো বা আমাদের ভিকটিম যখন থাকবে না তখন কিন্তু তারাও অপ্রয়োজনীয় হয়ে যাবে, তখন এই দেশে তারা থাকবে না। 1 মাসেরও বেশি সময় ধরে তদন্ত শেষে চক্রটিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। চেষ্টা চলছে অন্য সদস্যদের গ্রেপ্তারের। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বন্যায় দেশের উপকূলবর্তী এলাকায় তীব্র হয়েছে ভাঙন। বরিশালের মেহেন্দিগঞ্জে ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে একটি স্কুল ভবন। শরীয়তপুরে পদ্মা নদীর সুরেশ্বর দরবার শরীফ সুরক্ষা বাঁধে দ্বিতীয় দফায় ধস নেমেছে। নদীগর্ভে বিলীন হয়েছে আরও 13 মিটার অংশ। তেঁতুলিয়ার আগ্রাসনে বরিশালে কিছুদিন ধরেই ভাঙছিল নদী তীরবর্তী এলাকা। সেই গ্রাসে পড়েছে শ্রীপুর ইউনিয়ন। একটু একটু করে নদীগর্ভে চলে গেছে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়রা জানায় 3 বছর আগে নির্মাণ হয় বহুতল ভবনটি। ভাঙন দেখা দিলে বালুর বস্তা ফেলেও শেষ রক্ষা হয়নি। শিক্ষার্থী আইতে ঠিক মতো স্কুলে, কিন্তু এখন তো স্কুল নদী ভাঙলে করার কিছু নাই। স্কুল, মসজিদ, অনেক একটা মাদ্রাসা আছে, এত সব বিনাশ হয়ে যাইতেছে। সবকিছু ভাঙে চুরকি আমার শেষ, আমার কোনো অস্তিত্ব নেই। পানি কমতে থাকায় কদিন ধরে শরীয়তপুরে বেড়েছে পদ্মার ভাঙন। বৃহস্পতিবার রাতে ভেঙে যায় সুরেশ্বর বাঁধের একাংশ। এ নিয়ে 2 দফার ভাঙনে বাঁধের 83 মিটার পদ্মায় বিলীন। হুমকির মুখে আরও 217 মিটার। বাঁধ রক্ষায় জিওব্যাগ ও সিসি ব্লক ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জোহরা সেতু, যমুনা নিউজ। 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খান মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত 8:30টায় ইস্কাটরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। স্ত্রী অপর্ণা খান জানিয়েছেন, শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাহাত খানকে দাফন করা হবে। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হতে পারে জাতীয় প্রেস ক্লাব, বাংলা একাডেমি ও শহীদ মিনারে। গত রোববার খাট থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিলেন রাহাত খান। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই তিনি বিশ্রামে ছিলেন। রাহাত খান 1940 সালের 19 ডিসেম্বর কিশোরগঞ্জের তারাইল উপজেলার পূর্ব জালোয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। 1969 সালে দৈনিক সংবাদ পত্রিকায় সাংবাদিকতায় তার হাতেখড়ি হয়। বর্তমানে ছিলেন দৈনিক প্রতিদিন নামের একটি পত্রিকার সম্পাদকের দায়িত্বে। 1996 সালে 21 পদকে ভূষিত হন সাংবাদিক রাহাত খান। কুয়েতের জালিব আল সুজুখ এলাকা থেকে প্রবাসী বাংলাদেশি মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয় প্রশাসনের বরাদ্দে এই তথ্য জানিয়েছে আরব টাইমস। প্রতিবেদনে বলা হয়, আবাসিক ভবনের একটি রুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির নিরাপত্তা কর্মীরা। পরে প্রশাসনকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। নিহত দুইজনই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে বা তাদের হত্যার পেছনে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে নমুনা পরীক্ষার কৌশল পরিবর্তনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংস্থাটি বলছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষের উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষা করা উচিত। গত কদিন ধারাবাহিকভাবে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপে। এ অবস্থায় ফের কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিল জার্মানি ও ফ্রান্স। 6 মাস আগে ইউরোপে প্রথম যখন মহামারীর প্রকোপ দেখা দেয়, তখন সবচেয়ে বেশি সংক্রমণ ছিল ইতালি, স্পেন ও ফ্রান্সে। মাঝে বেশ লম্বা বিরতি দিয়ে দেশ তিনটিতে আবারও বিস্তার করোনার। দৈনিক গড়ে নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে 3000-এর বেশি। লকডাউন ও কড়াকড়ি শেষে যখন স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি চলছে, তখন নতুন করে এমন প্রকোপে উদ্বিগ্ন দেশগুলো। সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখার সাথেই আমরা বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিসেম্বর পর্যন্ত যে কোনো সমাবেশ, জনসমাগম বন্ধ থাকবে। এছাড়া জনসম্মুখে মাস্ক না পরার কারণে 50 ইউরো থেকে শুরু করে আরো বেশি অর্থদণ্ড করা হবে। মহামারীর দ্বিতীয় দফা ধাক্কা নিয়ে যখন ইউরোপ চিন্তিত, সে সময় উপসর্গহীন ব্যক্তিদেরও করোনার নমুনা পরীক্ষার তাগিদ দিল WHO। সব দেশে সংক্রমণের হার সমান নয়। চিকিৎসা অবকাঠামোর সামর্থ্য, ভাইরাস বিস্তারের হার বিবেচনায় দেশগুলোই নির্ধারণ করবে নমুনা পরীক্ষার কাঠামো। তবে আমাদের পরামর্শ হলো, যাদের হালকা উপসর্গ রয়েছে কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তারাও নমুনা পরীক্ষা করান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না পেলেও রুশ ভ্যাকসিন কোভিড ঠেকাতে পুরোপুরি কার্যকর বলে দাবি প্রেসিডেন্ট পুতিনের। রুশ ভ্যাকসিন শতভাগ কার্যকর এবং করোনা প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এই প্রতিষেধকটি উদ্ভাবনে রাশিয়ার স্বাস্থ্য নীতিমালার পাশাপাশি আন্তর্জাতিক বিধিমালাও অনুসরণ করা হয়েছে, তাই প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। মহামারী অন্যতম কেন্দ্র লাতিন দেশগুলোতে প্রাণহানি অব্যাহত থাকায় মরদেহ সৎকারে হিমশিম খাচ্ছে প্রশাসন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনাকালে রফতানি লক্ষ্য অর্জনে মরিয়া সরকার। পণ্য বহুমুখীকরণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পোশাকের পাশাপাশি চলছে চামড়া, ওষুধ ও পাট শিল্পের নতুন বাজারের সন্ধান। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, মহামারীর পর বিশ্ববাজারে নিজেদের অবস্থান দৃঢ় করার কোনো বিকল্প নেই। তবে ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থবছরে রফতানিতে 21% প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। সুশান্ত সিনহার প্রতিবেদন। অর্থবছর শেষে খানিকটা উন্নতি হলেও বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে 25 ভাগ কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, 45.5 বিলিয়ন লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে $33.68 বিলিয়ন। করোনা দুর্যোগের মধ্যে পোশাক কারখানাগুলোতে খানিকটা রপ্তানি আদেশ বেড়েছে। পোশাক মালিকরা বলছে, এখনও 30 থেকে 40 ভাগ উৎপাদন ক্ষমতা বসে আছে রপ্তানি আদেশ না থাকায়। তারপরও চলতি 2020-21 অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 48 বিলিয়ন বা $4,800 কোটি মার্কিন ডলার। এর মধ্যে সেবা খাতে ধরা হয়েছে $7 বিলিয়ন। গার্মেন্টস সেক্টরে $34 বিলিয়ন আছে, সেবা খাতে 7 এবং অন্যান্য সেক্টর থেকে আমরা বাকিটা করেছি।
তো এবার আমরা যদিও করোনার সমস্যা রয়েছে, তারপরে আমরা আশাবাদী এটা আমরা অ্যাচিভ করতে পারবো। তার জন্য আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি আমাদের লেদার গুডস, লেদার প্রোডাক্টস, তারপরে জুট প্রোডাক্টস, লাইট মেশিনারিজ, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, আইটিসি এবং ফুটওয়্যার, এই সব নিয়ে আমরা আমাদের টার্গেট হলো যে আমরা পারবো। পোশাক রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, অর্থবছরের শুরু থেকে নতুন বাজার অনুসন্ধান সহ প্রয়োজনীয় উদ্যোগ না নিলে কঠিন হবে লক্ষ্যমাত্রা অর্জন। এই বছর যে আমাদের নেগেটিভ গ্রোথ হয়েছিল, এটা কিন্তু আগে থেকেই কিন্তু নেগেটিভ হচ্ছিল এবং করোনার কারণে কিন্তু আরো নেগেটিভ হয়েছে। তো এই অবস্থা থেকে আমরা কিন্তু ঘুরে দাঁড়াবার জন্য খুব আশাবাদী। আমরা মনে করি ঘুরে দাঁড়ানো সম্ভব। Target is difficult to achieve. I think that under the current circumstance, এরপরেও যদি আমরা সিন্স যে পলিসিগত যে সাপোর্টগুলো পাচ্ছি সেটা দিয়ে যদি আমরা সার্ভাইভ করতে পারি, এই অর্থ বছরের একটা সিংহভাগ সময় হয়তো ধীরে ধীরে চাহিদা বৃদ্ধি ঘটতে পারে, হয়তো আমাদের অর্ডারও খুব শ্লথ গতিতে আগামী দিনে বাড়বে। উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক বিনিয়োগের জন্য প্রস্তুত করা, বিশেষ করে কারখানা পর্যায়ে আইটি সিস্টেম গড়ে তোলা এবং অনলাইন ভিত্তিক চেইনের সঙ্গে যে সমস্ত বায়ার সাপ্লায়াররা জড়িত তাদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা। বাংলাদেশের মোট রপ্তানির 85% আসে পোশাক খাত থেকে, যদিও বিশ্ববাজারে 150 ধরনের পোশাক পণ্যের মধ্যে মাত্র 6-7টি বেসিক পণ্যই প্রস্তুত বেশি করে বাংলাদেশ। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে ক্রিশ্চিয়ান কোঅপারেটিভ নামে এক সমবায় সমিতিতে নজিরবিহীন লুটপাটে সর্বশান্ত 3,500 গ্রাহক। লোপাট হয়ে গেছে তাদের জমানো 23 কোটি টাকা। অডিট রিপোর্টে অর্থ আত্মসাৎ, ঋণদানে অনিয়ম সহ নানা জালিয়াতির তথ্য ফাঁস হওয়ার পর ক্ষুব্ধ গ্রাহকরা। অভিযোগের তীর ব্যবস্থাপনা কমিটির 3 সদস্যের দিকে। বন্দরনগরীর পাথরঘাটায় দি খ্রিশ্চিয়ান কোঅপারেটিভ থ্রিফট অ্যান্ড ক্রেডিট ইউনিয়ন নামে এ সমবায় সমিতিতে প্রতিদিন এভাবেই পাওনা টাকার জন্য ভিড় করছেন শত শত গ্রাহক। 64 বছর আগে গড়ে তোলা এই সমিতিতে 3,500 গ্রাহক জমা করেন 23 কোটি টাকা, কিন্তু সবশেষ অডিট রিপোর্টে তহবিল প্রায় শূন্য দেখে সবার মাথায় হাত। ব্যবস্থাপনা কমিটির 3 সদস্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে অডিট রিপোর্টে। আমার 11 লাখ টাকা আমার রিটায়ারমেন্ট আর আমার সঞ্চয়, ওটা আমার জীবনের টাকা। ওই টাকাগুলি নিয়ে ওরা বাসায় যায় বাজার করে কেন? একজন মেয়ে আসছে কান্না করে 500 টাকার জন্য। পায়ের রক্ত নাই, ক্ষয় হয়ে গেছে খালি আস্তে আস্তে, আজকে দিমু কালকে দিমু। এই কমিটিটা এত খারাপ কেন? এদের বিচার আমরা চাই। পরিবার পরিজনের নাম ভাঙিয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সমিতি থেকে ঋণ নিয়েছেন আরও 4 কোটি টাকা। ভুয়া নাম ঠিকানা ব্যবহার করেও বিভিন্ন জনকে ঋণ দিয়েছেন, যার হদিস নেই। সমিতির নামে কেনা জায়গাও ছাড়েননি তারা। পাথরঘাটায় 3 তলা ভবন সহ জায়গাটি বোর্ড সভার অনুমতি ছাড়া বন্ধক রেখে ঋণ নিয়েছেন আরও 60 লাখ টাকা। যেগুলো ফান্ডিংস বের করার কথা, খুঁজে পাওয়ার কথা আমরা খুঁজেছি, এগুলো পেয়েছি, কিন্তু এটার পদক্ষেপ নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তো আমাদের নেই, কালবের নেই, সেটা সরকারই নেবে। বাসায় গিয়ে পাওয়া যায়নি সমিতির ম্যানেজার প্রবাল দিওকে, কোথায় জানে না পরিবারও। তোমার বাবা কোথায়? বাবা তো 3 দিন ধরে বাসায় আসে। কোথায় আছে এটাও বলতে পারি না। চেয়ারম্যান পিন্টু লিওনার্ড দায় স্বীকার করে অডিট রিপোর্টে স্বাক্ষর করলেও এখন তার দাবি সরকারি অডিট ভুয়া। 26 লক্ষ টাকা এটা সম্পূর্ণ ভুয়া স্টেটমেন্ট। আপনি সাইন করলেন কেন তাই? হ্যাঁ, আমি সাইন করছি, অডিটরকে বলা হয়েছে। এত বড় প্রতারণায় অবাক সমবায় অধিদপ্তরের কর্মকর্তারাও। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। এখন যেহেতু বিষয়টা আমাদের সামনে আসছে, কিন্তু গত সপ্তাহে আমরা কিন্তু জানতাম না, যেহেতু এটা আসছে, স্যার রোববারে আসলে আপনার 83 দ্বারা 100টা যাব। প্রতিদিন প্রতারিত এমন অসংখ্য গ্রাহক ভিড় করছেন সমিতির অফিসে, কিন্তু সমিতি বন্ধ, কারো কাছে কোনো জবাব নেই। এই অবস্থায় সরকারের সমবায় অফিস হস্তক্ষেপ করে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি গ্রাহকদের টাকা ফেরত দিবেন এমন আশায় দিন গুনছেন সবাই। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একটি শিশুকে দিয়ে টিকটক আর লাইকের জন্য ভিডিও বানাতো সুনামগঞ্জের কয়েকজন কিশোর আর তরুণ। কখনো ভিডিও বানানোর জন্য মারধরও করা হতো শিশুটিকে। বিষয়টি নজরে এলে স্থানীয় একটি গ্রুপের সদস্যদের গ্রেফতার করে পুলিশ। বাড়ানো হয়েছে অনলাইনে নজরদারিও। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রতিবন্ধী এই শিশুটি
পরিবার থেকে বিচ্ছিন্ন। তার ভবঘুরে স্বভাব কাজে লাগায় এলাকার কিছু কিশোর আর তরুণ। তারা শিশুটিকে দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব, টিকটক আর লাইকের জন্য। আসিফ ভাই বলছে যে আমার সান্ত্বনা দিবে। রিয়েল লাভ না, এরা আমার মন থেকে ভালোবাসে, মন থেকে। অভিযোগ, এজন্য তারা শিশুটিকে মদ্যপান করাতো। এরপর বেসামাল অবস্থায় তাকে দিয়ে তৈরি করাতো নানা ধরনের ভিডিও। কখনো কথা মতো ভিডিও না করতে চাইলে করা হতো মারধরও। আমার অনেকগুলো টিকটক ভাইরাল হয়েছে, কিন্তু এখন থেকে আমার টিকটক ভাইরাল হয় না দেখে তারা আমার এমন মায়ের দূর করে ধরিয়া, তার জন্য দেখেন আমার চুলটি পর্যন্ত ভালো দিয়েছে। সম্প্রতি বিষয়টি নজরে আসে পুলিশের। তারা কিশোর তরুণ গ্রুপটির 8 সদস্যকে গ্রেফতার করে। পুলিশ সুপার বলছেন তারা সাইবার অপরাধ ঠেকাতে আরো কঠোর হবেন। এটা পারিবারিকভাবে যারা আছে পরিবার থেকে এই সমস্ত ব্যাপারে সতর্কতার দরকার। এটা নজরদারি আমরা সবসময় আছি। এলাকার সচেতন লোকজন বলছেন প্রযুক্তির ভালো দিক নয়, তরুণদের বেশি আকর্ষণ করছে খারাপ দিকটাই। জানিয়ে সচেতন হওয়া উচিত অভিভাবকদের। এই শিশু নির্যাতিত হচ্ছে, এটা নাগরিক সমাজের জন্য উদ্বেগের বিষয়। ইন্টারনেটে সহজে এবং সস্তায় জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা থেকে কতিপয় বখাটে তরুণ যুবকরা প্রায় এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তারা যে টিকটক তৈরি করেছে সেটা আমাদের এই যুব সমাজের অবক্ষয়ের নতুন একটি অধ্যায়। এইসব বাচ্চাদের গার্জিয়ানকে তাদেরকে নজরদারি করা উচিত। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। পর্বতারোহী রেশমা নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন তার সাইক্লিস্ট বন্ধুরা। জাস্টিস ফর রত্না ভার্চুয়াল রান নামে 1000 স্বেচ্ছাসেবী অংশ নেন এই কর্মসূচিতে। চন্দ্রিমা উদ্যান থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে করোনায় বিশেষ পরিস্থিতিতে আলাদাভাবে 10 কিলোমিটার দৌড়ান স্বেচ্ছাসেবীরা। পরে অনলাইনে ভিডিও আপলোড করা হয়। এর আগে দুর্ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চলতি মাসের 7 আগস্ট সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের মোড়ে প্রাইভেট কার চাপায় নিহত হন পর্বত আরোহী রেশমা নাহার রত্না। পরে ঘাতক ড্রাইভারকে আটক করে পুলিশ। শারীরিক অসুস্থতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন শিনজো আবে। শুক্রবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভুগছিলেন আবে, কিন্তু গেল 2 সপ্তাহে 2বার হাসপাতালে চিকিৎসার জন্য গেলে বাড়ে তার পদত্যাগের গুঞ্জন। এর আগেও 2007 সালে শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা থেকে অব্যাহতি নেন শিনজো। 65 বছরের এই রাজনীতিক 2012 সাল থেকে টানা জাপানের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে 2006-07 সালেও ছিলেন খণ্ডকালীন প্রধানমন্ত্রী। সম্প্রতি জনপ্রিয়তা হারালেও শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। আমার চিকিৎসা চলছে। আমি এতটাই অসুস্থ যে নিয়মিত দায়িত্ব পালনের সক্ষমতা নেই, তাই পদত্যাগ করছি। মেয়াদ শেষ করতে পারিনি, সেই ব্যর্থতার দায় আমার। আমাকে ক্ষমা করবেন। নতুন বিতর্ক সৃষ্টি করে এই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন গ্রহণের সময় হোয়াইট হাউসের লনে দাঁড়িয়েই প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের তীব্র সমালোচনা করে দলীয় বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন আমেরিকার স্বপ্নকে ধ্বংস করে দেবেন বাইডেন। নিজেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল প্রেসিডেন্ট হিসেবেও দাবি করেন তিনি। জমজমাট আয়োজনে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন চূড়ান্ত করল রিপাবলিকান পার্টি। মনোনয়ন গ্রহণের দিন নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখা দীর্ঘদিনের রীতি। তবে বরাবরের মতোই ট্রাম্প ব্যতিক্রম। হোয়াইট হাউসের লনে দাঁড়িয়েই দলীয় বক্তব্য রাখেন তিনি। ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আক্রমণ করেন তীব্র ভাষায়। মনোনয়ন গ্রহণের সময় এমন আচরণ করেননি আগের কোনো প্রেসিডেন্টই। যুক্তরাষ্ট্রের উন্নয়নে কোনো রাজনৈতিক লক্ষ্য নেই বাইডেনের। তিনি ক্ষমতায় আসলেই উগ্রবাদী বামপন্থীরা দেশের প্রশাসনিক সব পদ দখল করে ফেলবে। বাইডেনের মতো মানুষ 47 বছরে দেশের যা ক্ষতি করেছে, গত 4 বছর ধরে সেগুলোই পূরণের চেষ্টা করেছি আমি। প্রায় 1.5 ঘন্টার দীর্ঘ বক্তব্য নির্বাচনী পরিকল্পনার চেয়ে বেশি ছিল গেল 4 বছরে নিজের সফলতার সাফাই। বৈষম্য দূরীকরণে নিজেকে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের চেয়েও সফল দাবি করেন। I have done more for the African American community than any president since Abraham Lincoln. বক্তব্যে ইসরায়েলকে স্বীকৃতি, সীমান্তের দেয়াল নির্মাণের বিতর্কিত সিদ্ধান্তকে নিজের বড় অর্জন বলে আখ্যা দেন ট্রাম্প। ইরানকে চাপে রেখে এবং বাগদাদিকে হত্যার মাধ্যমে জঙ্গিবাদ দমনেও সফল বলে দাবি তার। অনুপ্রবেশকারীদের ঠেকিয়ে দিয়ে গ্যাংস্টার আর মাদক ব্যবসায়ীদের প্রতিহত করেছি। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে। কাশেম সোলাইমানি আর পরমাণু ইস্যুতে ইরানকে সবচেয়ে বেশি চাপের মুখে আমরাই রেখেছি। তবে আইএসের বিস্তার রোধ, জঙ্গিবাদ দমন আমাদের সবচেয়ে বড় সফলতা।
their jobs. দলের অন্যান্য সদস্যদের পাশাপাশি কনভেনশনের শেষ দিন বক্তব্য রাখেন ট্রাম্প পরিবারের সদস্যদের মধ্যে হোয়াইট হাউসের সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী ইভানকা ট্রাম্প। ট্রাম্প কন্যার দমভক্তি যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো, তার কৃতিত্বের পুরোটাই ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ট্রাম্পকে পরিবর্তন করেনি, বরং ট্রাম্পই ওয়াশিংটনকে পাল্টে ফেলেছেন। হোয়াইট হাউসের কপট সিদ্ধান্ত, দ্বিমুখী আচরণ ও মিথ্যাচার যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছিল, কিন্তু সেসবকে ভেঙে চুরে নিঃশেষ করেছেন ট্রাম্প। এদিকে 29 সেপ্টেম্বর প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হবেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। মুশফিকা হাসান, যমুনা নিউজ। জানাবো খেলার খবর। ম্যানচেস্টার সিটিতেই যাবেন লিওনেল মেসি। তার বাবাকে এমনটাই বলেছেন মেসি নিজেই। এমনটা দাবি স্প্যানিশ গণমাধ্যমের। তবে সবকিছু নির্ভর করছে তার ট্রান্সফার নিয়মে বার্সেলোনা কি সিদ্ধান্ত নেয় তার উপর। মেসি বার্সায় থাকার ঘোষণা দিলে পদত্যাগ করবেন ক্লাবটির সভাপতি বার্তোমিউ, কিন্তু সেই আলোচনাও খুব বেশি দূর এগোয়নি। এদিকে মেসির শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েজ সমর্থকরা রীতিমতো উৎসব করছেন। তাদের বিশ্বাস মেসি যোগ দিচ্ছেন তার প্রথম ক্লাবে, কারণ এর আগে মেসি বলেছিলেন বার্সেলোনা ছাড়লে ফিরে আসবেন হোম টাউন রোজারিওতে, খেলবেন তার শৈশবের ক্লাবে। একথা সবাই জানে, মেসি প্রকাশ্যেই এই ঘোষণা দিয়েছিল। আমরা এখন তার অপেক্ষাতেই রয়েছি। এর থেকে গর্বের আর কিছুই নেই আমাদের জন্য। টানা চতুর্থবার আলাদা 4টি ইভেন্টে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস করেছেন মাগুরার মাহমুদুল হাসান ফয়সাল। সম্প্রতি স্বদেশি জুবায়েরকে পেছনে ফেলে 1 মিনিটে সর্বোচ্চ 66 বার কাঁধের উপর ফুটবল ঘুরিয়ে বিশ্ব রেকর্ড গড়েন কলেজ পড়ুয়া ফয়সাল। মাহমুদুল হাসান ফয়সালের স্কুল জীবন থেকেই ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই রপ্ত করেছেন ফুটবলের অদ্ভুত সব কৌশল। ফ্রি স্টাইল সেসব কৌশলে একে একে গড়েছেন বিশ্ব রেকর্ড, নাম লিখিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এবার ঝালকাঠির জুবায়েরের রেকর্ড ভেঙে 1 মিনিটে সর্বোচ্চ 66 বার ঘাড়ের উপর বল ঘুরিয়ে চমক দেখিয়েছেন ফয়সাল। নতুন যে রেকর্ডটা হয়েছে সেটা হচ্ছে দ্য মোস্ট ফুটবল নেক ক্যাস্ট উইন 1 মিনিট। বাসায় বসে যে রেকর্ডগুলোর জন্য প্রিপারেশন নিছি, হয়তোবা একটু স্বাভাবিক হলে রেকর্ডগুলো আমি করতে পারবো। 2018 সালে ঘাড়ের উপর বাস্কেটবল ঘুরিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান ফয়সাল। সেবার দুই হাতে 1 মিনিটে 144 বার বাস্কেটবল ঘুরিয়ে দ্বিতীয় হন তিনি। প্রথম থেকে ওর এই কাজে উৎসাহী ছিলাম না, আমরা অনেক বাধা দিচ্ছি, বাসার থেকে আমরা বলছি যে এগুলো করার দরকার নাই। পরে এক সময় দেখলাম প্রথম রেকর্ডটা যখন হয়, এই সময় দেখলাম যে না, ওকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে। এই প্রজন্ম উৎসাহিত হবে ফয়সালের এই ফুটবল কারুকার্য দেখে। সারা বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরবে, এই আমাদের প্রত্যাশা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্রি স্টাইলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চান মাগুরা সদর উপজেলার এই তরুণ। লেখাতে চান বাংলাদেশের নাম। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।